হ্যাঁ, কাইন্ডলি শুরু করুন। আসসালামু আলাইকুম, ব্যারিস্টার আবু সাহেব স্বাগত জানাচ্ছি বিএনপি মিডিয়া সেল আয়োজিত টক শো ফোকাল পয়েন্টের 69তম পর্বে। দর্শক, বাংলাদেশে আন্দোলন চলছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং বর্তমান সরকার দমন নীতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে মানুষের জবানকে বন্ধ করবার জন্য। এসব বিষয়ে আজকে আলোচনা করবার জন্য আমার সাথে রয়েছেন পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যারিস্টার মোহাম্মদ জিল্লুর রহমান। ব্যারিস্টার জিল্লুর রহমান, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম ব্যারিস্টার আবু সায়েম, এবং আমাকে যারা শুনছেন এবং পরবর্তী যারা শুনবেন সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন এই প্রশ্নটি করব না, কারণ অবশ্যই বাংলাদেশে যারা গণতন্ত্রকামী মানুষ, বাংলাদেশে যারা আইনের শাসন ফেরত চায়, তাদের সবাই এখন একটা স্তব্ধ পরিবেশের ভেতরে আছে। কি ঘটতে যাচ্ছে, কেমনটি হবে আগামীর বাংলাদেশ। কিন্তু যেটি আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং গণতন্ত্র মনা দলগুলো মাঠে লড়াই করছে। কিন্তু সেই লড়াইকে দমন করবার জন্য সরকারও বেছে নিয়েছে উগ্রতার পথ এবং সর্বোচ্চ নিপীড়নের আশ্রয় নিচ্ছে সরকারের তথা শেখ হাসিনার পুলিশ বাহিনী। এবং আমরা দেখছি যে পুলিশ মানুষের উপর নির্যাতন করছে, পুলিশ মানুষকে গুলি করে মারছে, ধরে নিয়ে যাচ্ছে, পরিবারের উপর আক্রমণ চালাচ্ছে, এমনকি বাবাকে না পেয়ে সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে, বৃদ্ধ মানুষকেও তারা ছাড়ছে না, এমনকি মৃত মানুষের বিরুদ্ধে পর্যন্ত মামলা দায়ের করা হচ্ছে। তো তেমন পরিস্থিতিতে আজকে আপনার কাছ থেকে আমরা শুনতে চাইব বিভিন্ন আইনগত বিষয় এবং বর্তমানে যা চলছে সেই বিষয়ে আপনার মতামত। প্রথমেই শুরু করছি ব্যারিস্টার রহমান, এই প্রশ্নটি দিয়ে। আমরা তো দেখছি যে গত অনেকগুলো বছর ধরে শেখ হাসিনা ক্ষমতায় আসবার পর থেকে 2009 সালে পুলিশ এমনকি ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে জনগণের যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদেরকে মেরে ফেলতে চায় বা মেরে ফেলে। তাহলে আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, পুলিশ কোন পরিস্থিতিতে, কোন অবস্থায় এভাবে গুলি করতে পারে জনগণের? জি, ধন্যবাদ। আপনি যদি পুলিশের ইতিহাস দেখেন, আপনি যেহেতু ইউনাইটেড কিংডমে আছেন, অলমোস্ট সকল দেশের পুলিশ কিন্তু একই নিয়মে চলে। পুলিশ এবং সেনাবাহিনীর ভিতর বেসিক পার্থক্য হচ্ছে ওই যে মিলিটারি কিন্তু দে আর বিং ট্রেন টু কিল, মানে তাকে একটা অ্যামুনিশন দেওয়া হয় মানে একজন শত্রুকে হত্যা করার জন্য। তার মানে একটা শত্রুকে হত্যা করার জন্য, একটা এনিমিকে শত্রু করার জন্য সে যাতে কোনোভাবেই দুইটা অ্যামুনিশন যাতে খরচ না করে। বাট পুলিশকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়, পুলিশকে কিন্তু ট্রেনিং দেওয়া হয় টু শুট টু অ্যারেস্ট বা শুট টু স্কোয়াড। তার মানে জেনারেল প্রিন্সিপাল যদি আমি বলি, সারা বিশ্বে পুলিশের জেনারেল প্রিন্সিপাল হলো তারা গুলি করে না বা ইউজুয়ালি তারা গুলি করতে পারে না, এটা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল। বাট ক্ষেত্র বিশেষে পুলিশ গুলি করতে পারে। তিনটি ক্ষেত্রে পুলিশ গুলি করতে পারে। আমাদের বাংলাদেশের যে প্রচলিত আইনে তিনটি ক্ষেত্রে পুলিশ গুলি করতে পারে। আমি আবার আপনাকে বলি এবং আপনার মাধ্যমে জনগণের উদ্দেশ্যে আমি বলছি, পুলিশ কিন্তু সাধারণত গুলি করতে পারে না বা গুলি করে না। বাট যদি নেসেসিটি প্রয়োজন হয় সেক্ষেত্রে পুলিশ গুলি করতে পারে। কখন? প্রথম কারণ হচ্ছে যদি কোনো আনলফুল অ্যাসেম্বলি ডিসপার্স করা হয়। আনলফুল অ্যাসেম্বলি কি? আনলফুল অ্যাসেম্বলি হচ্ছে যদি 5 জনের বেশি যদি সমবেত হয় এবং সেটা যদি বেআইনি সমাবেশে পরিণত হয়, তাহলে সেই ক্ষেত্রে পুলিশ গুলি করতে পারে না। গুলি করার ক্ষেত্রে কিন্তু স্টেপ আছে, ওখানে আমাদের সিআরপিসি ফৌজদারি কার্যবিধির 127 থেকে 132 কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এবং কেউ যদি ফৌজদারি অপরাধ করে বা ফৌজদারি অপরাধ করতে যায়, অথবা পুলিশের কাছে যদি মনে হয় যে কোনো ফৌজদারি অপরাধে সে লিপ্ত হবে, সেই ক্ষেত্রে আমাদের ফৌজদারি কার্যবিধির 46-এ কিন্তু বলা আছে, সেখানে বলা হচ্ছে যে মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা, আগে আপনাকে বলি কোন কোন ক্ষেত্রে পুলিশ গুলি করতে পারে। আপনি যে প্রশ্নটা করলেন, প্রথম প্রশ্নটা হচ্ছে যে পুলিশ আনলফুল অ্যাসেম্বলি, যদি 5 জনের বেশি কেউ যদি বেআইনি সমাবেশ করে, তাহলে যদি পরিস্থিতি অ্যারাইজ করে, তাহলে ম্যাজিস্ট্রেটের অনুমতিতে সে গুলি করতে পারে। এটা হচ্ছে এক। দুই নম্বর হচ্ছে যে আহ, দুই নম্বর হচ্ছে যে আপনার যে ওই আমি যেটা ইতোমধ্যে বলেছি, যদি কেউ ফৌজদারি অপরাধ করে বা ফৌজদারি অপরাধ করতে যাচ্ছে, অথবা অলরেডি আদালতে কনভিক্টেড, এরকম আসামিকে যদি সে আটক করতে চায়, তাহলে সিআরপিসি 46 অনুসারে
তাকে মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করে তাকে আটক করতে হবে। তবে যদি সে পালিয়ে যায় অথবা সে যদি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত যদি অপরাধী না হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাকে গুলি করবে। বাট যদি নেসেসিটি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে গুলি করতে পারে, বাট নট টু কিল হিম। আপনাকে আগে বলেছি পুলিশের কাজ কিন্তু কিল করা না, জাস্ট টু অ্যারেস্ট হিম। আর 3 নম্বর হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করার ক্ষেত্রে পুলিশ ক্ষেত্র বিশেষে গুলি চালাতে পারে। সেই ক্ষেত্রে যদি মনে করে, পুলিশ যদি মনে করে তার জীবন নাশ হতে পারে অথবা জানমাল বা সরকারি সম্পদ রক্ষার্থে যদি প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে গুলি করতে পারে। তার অর্থ যে মোটা দাগে 3 ক্ষেত্রে পারে। আনলফুল অ্যাসেম্বলি ডিসপার্স করার ক্ষেত্রে যদি সেটা বেআইনি বা সহিংসতায় রূপ নেয়। আর সেকেন্ড হলো যদি কেউ ফৌজদারি অপরাধ করে বা করতে পারে, যদি কোনো কনভিক্টেড আসামি যদি পালিয়ে যায়, সেই ক্ষেত্রে গুলি করতে পারে। আর 3 নম্বর হচ্ছে, 3 নম্বরটা, আহ, 3 নম্বরটা আত্মরক্ষার্থে যেটি বলেছেন আপনি। আত্মরক্ষার থেকে যদি তার জীবন বাঁচাতে চায় বা যদি জানমাল রক্ষার্থে, সেই ক্ষেত্রে জি, পুলিশ আপনার গুলি 3টি চালাতে পারে। পয়েন্ট আমরা পেলাম যে পরিস্থিতিতে পুলিশ গুলি করতে পারে, এবং একটা কথা আপনি খুব নিশ্চিত করে বলেছেন যে পুলিশের উদ্দেশ্য কিন্তু গুলি করে হত্যা করা। আপনি গুলি হয়তো করতে পারবে 3টি পরিস্থিতিতে, সেই জায়গাটি তো হত্যা করবার উদ্দেশ্য থাকতে পারে না। তাহলে এই প্রসঙ্গে আমি আপনাকে প্রশ্ন করব, বর্তমানে 2009 সাল থেকে আজ অবধি আপনার বিরোধী দলের নেতা কর্মীদের উপর পুলিশ যে গুলি করছে, সেখানটাতে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এমনকি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা আত্মরক্ষার্থে করা হচ্ছে। আপনার কি মনে হয় যে ঘটনাগুলো ঘটছে যেভাবে আমরা দেখছি, সেই জায়গাটাতে সত্যিকার অর্থেই আত্মরক্ষার্থে করা হচ্ছে? এবং যদি আত্মরক্ষার্থে করাও হয়, তাহলে সেক্ষেত্রে তারা যে হত্যার উদ্দেশ্যে করছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আপনাকে যেটা আমি বলি যে আমাদের যে প্রচলিত আইন বা দণ্ডবিধিতে 2 ক্ষেত্রে আপনি যদি অপরাধ করেন তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হয়। একটা হচ্ছে ইন গুড ফেইথ, আপনি যদি সরল বিশ্বাসে কোনো কাজ করেন তাহলে সেটা অপরাধ না। আরেকটি হলো রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে যদি আপনি কোনো ফোর্স করেন এবং সেটা যদি ফৌজদারি অপরাধে টার্ন নেয়, তাহলে সেটা অপরাধ না। বাট আপনাকে আমি বলছি, কিন্তু ইউজুয়ালি আইন শৃঙ্খলা বাহিনী রাইট অফ প্রাইভেট ডিফেন্সটা ইউজুয়ালি তারা পায় না। কারণ তাদের হাতে তো অস্ত্র আছে, তাদের হাতে অস্ত্র আছে, তাদের হাতে শক্তি আছে, তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে। তো তাদের তো সেই ক্ষেত্রে রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইউজুয়ালি অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে না। তবে তারা ক্ষেত্র বিশেষে ইন গুড ফেথ, সরল বিশ্বাসে, আমাদের দণ্ডবিধি 76 থেকে 95 পর্যন্ত সরল বিশ্বাসে কোন কোন ক্ষেত্রে আপনি এইটা এইটা প্রয়োগ করতে পারবেন। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কথা বলা হচ্ছে 96 থেকে 1005। আপনি যদি ইউজুয়ালি সরকারি কর্মকর্তা বা যারা আইন প্রয়োগকারী সংস্থা, তারা সরল বিশ্বাসে কাজটি করে থাকেন এবং তাদের ইমিউনিটি দেওয়া আছে ফৌজদারি কার্যবিধি 197-তে। ইমিউনিটি তাদের দেওয়া আছে। কিন্তু সেই ক্ষেত্রে বলা হচ্ছে সিআরপিসি ফৌজদারি কার্যবিধি 94-এ, আমি আবার রিপিট করি 94-এ, সেখানে বলা হচ্ছে যে আহ, আপনি কাউকে সরল বিশ্বাসে আপনি এই ক্ষমতাটা অ্যাপ্লাই করতে যে কারোর মৃত্যু ঘটাতে পারবেন। এটা কিন্তু আপনাকে রেস্ট্রিকশন করা আছে। সরল বিশ্বাসে আপনি যদি, আপনাকে অপহরণ করা হলো, দিয়ে আপনাকে আমি পিস্তল ঠেকালাম মাথায়, ধরেন আমি পুলিশের সদস্য, পিস্তল ঠেকালাম, ঠেকে আপনি বললাম যে আপনি ব্যারিস্টার জিল্লুর রহমানকে যদি হত্যা না করেন, আপনি যদি আপনার পিস্তল দিয়ে হত্যা না করেন, তাহলে আপনাকে arrest। তাহলে সেই ক্ষেত্রে আপনি বললেন যে আমি সরল বিশ্বাসে এই কাজটি করেছি, আমাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা পুলিশ আমাকে বলেছে ওকে গুলি করার জন্য, এই জন্য আমি গুলি করেছি, সে মারা গেছে। এটা আপনি এটা আপনি দণ্ডবিধি 94-এ এটা প্রোটেকশন পাবেন না। আর আর রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কথা যেটা বলা হচ্ছে দণ্ডবিধি 96 থেকে 105, 96 এর সবাইকে কিন্তু এই ক্ষমতা দেওয়া আছে। ইটস নট অনলি দ্য পুলিশ অর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর দ্য মিলিটারি, এটা সেই কমন। বিষয়টিতে আমি আসব, কাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য সেটি আমি আসবো, কিন্তু আমি আবারও একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। 2009 সাল থেকে আজ অব্দি বিরোধী দলের নেতা কর্মীদেরকে, যাদেরকে পুলিশ হত্যা করেছে, র্যাব হত্যা করেছে, যে পদ্ধতিতে এবং এটার যে প্রকৃতি, তাতে কি আত্মরক্ষার উদ্দেশ্যে তারা করেছে এমনটা বলা যাবে? এই বিষয়টা কি মেনে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? আচ্ছা, এই প্রশ্নের জবাবই আপনাকে আমি দিচ্ছিলাম। সেটা হলো রাইট অফ প্রাইভেট ডিফেন্স 96 থেকে 105 পর্যন্ত বলা আছে। এখন সবগুলোতে এত অল্প সময়ে ব্যাখ্যা করা যাবে না, বাট আপনার উদ্দেশ্যে যারা শ্রোতা তাদের উদ্দেশ্যে বলি, 96-এ কমন ভাবে বলা আছে যে যে কেউ, এভরিবডি ইররেসপেক্টিভ অফ এনি ওয়ান, সে তার রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবে।
রাইট অফ প্রাইভেট ডিফেন্সের জেনারেল প্রিন্সিপাল হচ্ছে ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করতে, ইকুয়াল ফোর্স। এবং আপনার দণ্ডবিধি 99 এখানে বলা হচ্ছে কোন সরকারি কর্মকর্তা বা সরকার থেকে ক্ষমতা প্রাপ্ত যদি কোনো ব্যক্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তার সাথে আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না, সেটা তাকে ইমিউনিটি দেওয়া আছে। কিন্তু আপনার দণ্ডবিধি 100-তে আপনার 6টা ক্ষেত্রে আপনি সাধারণ নাগরিক হিসেবেও কিন্তু আপনি মৃত্যু ঘটাতে পারবেন, সাধারণ নাগরিক হিসেবে মৃত্যু ঘটাতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বা র্যাব বা পুলিশ বা মিলিটারিকে কিন্তু এটা বলা হয় না। কারণ মিলিটারি তো বা পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তাদের হাতে অস্ত্র আছে, তাদের কাছে ফোর্স আছে, তাদের কাছে আইন আছে। তো তাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্স যে তাকে মৃত্যু ঘটাতে পারে। আচ্ছা, আমি যেটা বলছিলাম 100 ধারায় কি বলা আছে, 100 ধারায় 6টা কারণে আপনি যে কোনো ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবেন, ইনক্লুডিং পুলিশ। প্রথম কারণ হচ্ছে যদি কোনো পুলিশ, মিলিটারি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অথবা সাধারণ নাগরিক আপনার উপর এমন আঘাত যদি করে যে আঘাতে আপনি যদি মনে করেন যে আপনার অবধারিত মৃত্যু, তাহলে এটা ঠেকানোর জন্য আপনিও তার মৃত্যু ঘটাতে পারবেন। এটা দণ্ডবিধির 100 সাব ক্লজ 1। সাব ক্লজ 2-তে বলা হচ্ছে যদি এমন কোন আপনি আশা করেন বা আপনি এক্সপেক্ট করছেন বা অ্যাপ্রিহেন্ড করছেন যে আপনার এমন কোন আঘাত যেটাতে গুরুতর আঘাত বলে, আমাদের দণ্ডবিধিতে একটা সিম্পল হার্ট আর একটা হলো গ্রিভিয়াস হার্ট। সিম্পল হার্ট হলো দণ্ডবিধির 326 ধারার অপরাধ। ধরেন আপনার এমন আঘাত, আপনি ভাবছেন যদি আমি প্রতিরোধ না করি আমার একটা অঙ্গহানি হয়ে যেতে পারে, অথবা আপনি পঙ্গুত্ব বরণ করতে পারেন। এইরকম যদি মনে করেন যে হ্যাঁ, আমি যদি এটা না ঠেকায় না প্রতিরোধ করি তাহলে আমার পঙ্গুত্ব বা মানে গুরুতর আঘাতের মতো কোনো আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাতে পারেন। কোনো একটি মেয়েকে যদি কেউ ধর্ষণ করতে যায়, তাহলে ধর্ষণ ঠেকানোর জন্য ধর্ষককে যদি সে মৃত্যু ঘটায়, তাহলে সে রাইট অফ প্রাইভেট ডিফেন্সে তার কোনো অপরাধ হবে। কেউ যদি আনন্যাচারাল লাস্ট মানে যেটা হলো স্বাভাবিক ওই যে বিকৃতির বাইরে, যদি কেউ এটা ঘটাতে যায়, তাহলেও তাকে আপনি মৃত্যু ঘটাতে পারবেন। আর আরো 2টি কারণ আছে, সেটা একটু আপনাকে আমার মনে হয় সেটা সেগুলো হচ্ছে হয়তো অতটা রেলিভেন্স নেইও, কিন্তু বিষয়টা হচ্ছে যে যতগুলো হত্যাকাণ্ড পুলিশের দ্বারা ঘটছে বর্তমান সময়ে, সেগুলো কি এমন প্রকৃতির কিনা আপনি যে কথাগুলো বলেছেন, সেই জায়গাটাতে পুলিশ আত্মরক্ষার অধিকারের এই অজুহাতটি পেতে পারে কিংবা র্যাব পেতে পারে? আমি আপনার কাছে এটা একেবারে সংক্ষেপে জানতে চাচ্ছি যে যতগুলো ঘটনা এ পর্যন্ত ঘটেছে দাবি করছি আমরা এবং পত্রপত্রিকা এসছে, সেই জায়গাগুলোতে তারা বলছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে তারা এটা করেছে, তেমনটি কি আসলেই বাস্তবসম্মত দাবি নাকি এগুলো বানানো হচ্ছে? আমি আমি আপনাকে আমি আপনাকে যে আমি আপনাকে যে আচ্ছা, আমি আরো 2টা কারণ আছে, সেটা আপনাকে একটু বলি, তাহলে একটা জনগণের ওই যে ভুল ধারণা। যদি আপনাকে কেউ কিডন্যাপ করে বা অ্যাবডাকশন করে এবং যদি আপনি মনে করেন যে এই কাজটি সে আনলফুল করছে, কারণ কোনো পুলিশ তো আপনাকে কিডন্যাপ করবে না, কোনো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তো আপনাকে অপহরণ করবে না, অ্যাবডাক্ট করবে, তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে আপনি ফোর্স অ্যাপ্লাই করে তার মৃত্যু হবে। আর আহ, সর্বশেষ যে পয়েন্টটা, যদি কোনো ব্যক্তি বা ইনক্লুডিং পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা মিলিটারি যদি আপনাকে রংফুল কনফাইন করে, মানে বেআইনিভাবে যদি আপনাকে আটক রাখে, এটা হলো পুলিশ আটক রাখতে পারে 24 ঘন্টা, তারপরে যদি ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে সেটা আপনাকে রিমান্ড দিতে পারে, সেটা একটা লিগাল ডিটেনশন। এই ডিটেনশনের বাইরে যদি আপনার অনেক সময় দেখা যায় যে র্যাপিড অ্যাকশন পুলিশ আপনাকে 3 দিন আটকে রাখছে, 5 দিন আটকে রাখছে, 7 দিন আটকে রাখছে, সেই ক্ষেত্রে এটা কিন্তু রংফুল কনফাইনমেন্ট। এই রংফুল কনফাইনমেন্ট যদি আপনার কাছে মনে হয় যে যে আপনার কোনো সরকারি সরকারি অথরিটি বা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আপনার হেল্প পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে যে ব্যক্তি আপনাকে এইভাবে আটক রেখেছে সেই ব্যক্তিরও আপনি মৃত্যু ঘটাতে পারবেন। তার মানে আমি আপনাকে 6টি আবার একটু মোটা দাগে বলি আপনার জনগণের বোঝার সুবিধার্থে। প্রথম আমার কারণ মনে হয় হচ্ছে কি রাইসুর রহমান, আমার মনে হয় আমাদের দর্শকরা যেহেতু অনুষ্ঠানটা পরেও শুনতে পারবেন, সুতরাং পয়েন্টগুলি তারা পেয়ে গেছেন। জি জি আমাদের যেটা দুটো আসপেক্ট একটুখানি দর্শকদের জন্য একেবারে সুন্দর করে পরিষ্কার করা দরকার। একটি হচ্ছে যে পুলিশ কিংবা র্যাব অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন ক্ষেত্রে গুলি করতে পারে, এটা একটা বিষয়, সেটা আপনি সুন্দর করে বলে দিচ্ছেন। আবার এই অধিকারটা আপনার বক্তব্য থেকে আমরা বুঝলাম যে জনগণেরও আছে, অর্থাৎ আমাকে যদি কেউ গুলি করে, আমাকে যদি মেরে ফেলে আনলফুলি ভাবে, এমন একটা পরিস্থিতি
সৃষ্টি হয়, তাহলে কি আমি আমার অধিকারটা প্রয়োগ করতে পারবো? অবশ্যই পারবেন। আপনার আপনার দণ্ডবিধি 100-তে তো স্পষ্ট করে বলে এনিবডি ক্যান অ্যাপ্লাই হিজ রাইট অফ প্রাইভেট। আপনি তাহলে যদি যারা মূলত, জি বলুন। গণতান্ত্রিক আন্দোলনের সাথে সম্পৃক্ত, যারা শান্তিপূর্ণ আন্দোলন করছে, শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশ করছে, পুলিশ কিংবা র্যাব যখন তাদেরকে ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করতে যায় কিংবা তাদেরকে উঠিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে তাদের জীবন বাঁচানোর জন্য কিংবা আপনি যেটি বলেছেন অ্যাবডাকশন কিংবা কিডন্যাপিং থেকে রক্ষা পেতে হলেও সে তার অধিকারটা চর্চা করতে পারে, তাহলে কি আমরা ধরে নেব জনগণের প্রতিটি সদস্যের অধিকারটা আছে নিজেকে বাঁচানো এবং কিডন্যাপিং, অ্যাবডাকশন, নির্যাতন এগুলোর হাত থেকে রক্ষা করতে? প্রয়োজনে তারাও তাদের অধিকারটা প্রয়োগ করতে পারবে। আপনি যে প্রশ্ন করলেন, যদি জনগণ যদি পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি 24 ঘন্টার বেশি যদি আটক থাকে, তাহলে সেটা তো রংফুল কনফাইনমেন্ট অথবা অ্যাবডাকশন হবে, অথবা অপহরণ বা গুম হবে। সেই ক্ষেত্রে সে যখন বুঝতে পারবে যে আমার কোনো আইনগত সরকারি কোনো সংস্থার কাছ থেকে হেল্প পাওয়ার আমার আর কোনো রাস্তা নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার দণ্ডবিধির 100 সাব ক্লস 5 এবং 6 অনুসারে সে তার আত্মরক্ষার অধিকার হিসেবে তার মৃত্যু ঘটাতে পারে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে পুলিশ যে গুলি করছে, পুলিশ কি এমন কোন অ্যাপ্রিহেনশন কি পাচ্ছে যে যে যদি তাকে হত্যা না করে তাহলে পুলিশ মারা যাবে? কিন্তু আমরা যে গল্পগুলো দেখি বা আমরা যে ছবিগুলো দেখি, যেমন এই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা পুলিশ অনেক সময় ক্রস ফায়ার দেয়, এবং এটা কিন্তু আমাদের পুলিশ কর্মকর্তারা কিন্তু ভুল ব্যাখ্যা দেয়। আমি যখন চাকরিতে ছিলাম আমাকে ভুল ব্যাখ্যা দেয়, কারণ অনেকে আইন জানে না বা আইনের অজ্ঞতার কারণে তারা ভুল ব্যাখ্যা দেয়। তারা তখন বলে, তারা বেশ সুন্দর করে একটা নাটক সাজায়, ড্রামা সাজায়, সাজিয়ে বলে যে আমরা অস্ত্র উদ্ধার করার জন্য অমুক জায়গায় গিয়েছিলাম, এবং এবং যে অভিযুক্ত বা যে আসামি তার সহপাঠীরা আমাদেরকে গুলি করেছে, আমরাও পাল্টা গুলি করেছি এবং তার গুলিতে মারা গিয়েছে আমরা এটা জানি। এটা একটা সেম ড্রামা, সেম নাটক, সেম স্ক্রিপ্ট। কিন্তু আপনি যদি আপনার নিয়ন্ত্রণে থাকা অবস্থায় যদি এটাকে বলে পুলিশ কাস্টাডি, তার মানে পুলিশ হেফাজত বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হেফাজত, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিন্তু দে আর দ্য পার্ট অফ দ্য পুলিশ, দ্যাট মিনস দ্য পুলিশ হেফাজত। এখন পুলিশ হেফাজতে থেকে যদি আপনি ক্রস ফায়ারে যদি কেউ মারা যায়, তাহলে এটা কিন্তু পুলিশ হেফাজতে মৃত্যু। এবং এটা যদি পুলিশ হেফাজতে মৃত্যু হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার পুলিশ নিবারণ হেফাজতে আইন 2013, ওখানে কিন্তু আপনি জেলা জজের আদালতে মামলা করতে পারবেন, সেশন জজের আদালতে মামলা, এবং সেই মামলায় কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আর যদি আপনি আর যদি আপনি প্রমাণ করতে পারেন সে ইন্টেনশনালি কাজটি করেছে, তার রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করার জন্য না, সেটা ইল মোটিভ, ইল পারপাস নিয়ে এই কাজটি করেছে, অথবা পলিটিক্যালি মোটিভেটেড সে কাজটি করেছে, তাহলে সে তাহলে সে দণ্ডবিধির 100 ধারার যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এবং 99-এ যে সরকারি কর্মকর্তাকে ইমিউনিটি দেওয়া হয়েছে, তখন সে এই ইমিউনিটি পাবে না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও পাবে না, পুলিশও পাবে না, মিলিটারিও পাবে না, কেউই পাবে না, তার জন্য 99 অ্যাপ্লাই হবে না। যদি আপনি প্রমাণ করতে পারেন যে তার উপর এইরকম কোনো আশঙ্কা ছিল না যাতে তার মৃত্যু হতে পারে, সে ওই ক্ষেত্রে কোনো আইন প্রয়োগকারী সংস্থা আমাদের দণ্ডবিধির যে 100 ধারা, 100 সাব ক্লজ 1-এর যে বিধান, সেটা সে রিমেডি পাবে। জিলুর ভাই, আপনার কথা থেকে পরিষ্কার আইনের দিকটা আপনি তুলে ধরেছেন, বাস্তবতাটাও এখানে ফুটে উঠেছে। এখন আমরা যে মৃত্যুগুলো দেখছি সেখানটাতে সকলেরই সন্দেহ এবং তীব্রভাবে পুলিশ এবং র্যাবের প্রতি এই অভিযোগটা আছে যে তারা এটা শুধুমাত্র সরকারের ইচ্ছেতে আপনার গুলির ঘটনা ঘটাচ্ছে, নির্যাতন করছে, গুম করছে। তো আপনি এটাও বলেছেন যে এগুলোর প্রতিকার আছে, অর্থাৎ পরবর্তীতে কেউ চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা গ্রহণ করতে পারবে। অবশ্যই গণতন্ত্র যখন ফিরে আসবে, গণতান্ত্রিক একটা সরকার ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হবে, তখন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। তো সেক্ষেত্রে আপনি কি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যেখানটা থেকে অবশ্যই শান্তিকামী আন্দোলন যারা করছে তারা কি ধরনের প্রমাণগুলো, সাক্ষ্যগুলো রাখতে পারে যেটা হয়তো পরবর্তীতে তাদের কাজে দেখবে? জি, এখন এখন প্রায়শই অভিযোগ আসে যে যারা আন্দোলনরত বা গণতান্ত্রিক আমি মানুষ, তাদের ভিতরকে পুলিশ আটক করছে, নির্যাতন করছে, রিমান্ডের নামে তাদেরকে হয়রানি করছে। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আইনি প্রতিকার আছে। আপনাকে যেটা বললাম, যদি পুলিশ যদি নির্যাতন করে পুলিশ কাস্টাডিতে, তাহলে তাহলে কিন্তু পুলিশ হেফাজত নিবারণ আইন 2013, এখানে কিন্তু এই নির্যাতনের কারণে কিন্তু তার 2 থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এবং এই ক্ষেত্রে মানে আপনি যেটা বললেন যে যারা দর্শক বা শ্রোতা তারা যে কাজটি করতে পারেন, সেই ক্ষেত্রে এই ধরনের মামলার ক্ষেত্রে পুলিশ সাধারণত মামলা নিবে না, পুলিশের বিরুদ্ধে মামলা নিবে না।
তাহলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে গেলে ম্যাজিস্ট্রেট মামলা নিবে না, কিন্তু এখানে আইনেই কিন্তু সেশন জজ বা জেলা জজের আদালতে কিন্তু সে মামলা করতে পারবে। এখন জেলা জজ বা সেশন জজ উনিও যদি সরকারের উদ্দেশ্য পূরণ করার জন্য উনি যদি মামলাটি গ্রহণ না করেন, হয়তোবা উনি মামলা গ্রহণ করবেনই, অথবা উনি যদি একটু কৌশলী হয়, একটু একটু চালাক যদি হন, তাহলে হয়তো মামলাটা উনি ইনকোয়ারি দিবেন। ইনকোয়ারি দিলেও তো এটা একটা লিগাল প্রসেসের ভিতরে আপনি। আর আরেকটা যেটা হচ্ছে যে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু সবার হাতে কিন্তু মোবাইল আছে। তো আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে একটু বলবো যে আপনারা প্রত্যেকের ভিডিওটা রেখে দিবেন। আপনি যদি ভিডিও রাখেন, এই ভিডিও কিন্তু আমাদের এখন এভিডেন্স অ্যাক্ট সাক্ষ্য আইন 1872-এ আমাদের সংশোধন হয়েছে 65B। 65B তে বলা হচ্ছে যে এই ধরনের ডিজিটাল এভিডেন্স কিন্তু আদালতে এখন অ্যাডমিসেবল। এবং যদি সে পরবর্তীতে অস্বীকার করে, তাহলে কিন্তু 67A তে সে যে বক্তব্যটা দিয়েছে এবং সে যে কথাটা বলেছে এটা তার স্বাক্ষর হিসেবে গণ্য হবে। এবং সে যদি পরবর্তীতে অস্বীকার করে যে আমি এটা বলি নাই, তাহলে 73B তে ফরেন্সিক এভিডেন্সে যখন যাবে, এই যে আমি যে কথা বলছি আমি যদি পরবর্তীতে ডিনাই করি এটা আমার বক্তব্য না, কিন্তু এটা ফরেন্সিক এভিডেন্সে যখন যাবে, তখন কিন্তু আই ক্যান নট ডিনাই দ্যাট দিস ইজ মাই স্পিচ। তো যারা আন্দোলনরত বা গণতন্ত্রের জন্য তারা লড়াই করছেন, যে সমস্ত পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যারা বেশি বাড়াবাড়ি করছে, ইনক্লুডিং বিজিবি, আনসার সদস্য, আপনারা পারলে কৌশলে আপনাকে যদি আটক করে, তাহলে আপনার যারা সহকর্মী আছে বা যারা রাজনৈতিক কর্মী আছে তাদেরকে বলবেন আপনি এগুলো ছবি উঠিয়ে রাখতে, এবং এবং পরবর্তীতে এগুলো এভিডেন্স হিসেবে আদালতে অ্যাডমিসেবল হবে। এবং আরেকটি কথা আপনাদেরকে বলি, ফৌজদারি অপরাধ কিন্তু কখনো তামাদি হয় না। ফৌজদারি অপরাধ কিন্তু 50 বছর আগের অপরাধও কিন্তু মামলা করা যাবে। ওই মামলা করা যাবে, যেটা যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল যেটা হয়েছে, ওই অপরাধটা কিন্তু 71 সালের অপরাধ ছিল। 50 বছর পরে কিন্তু তাদের বিচার হয়েছে, ট্রায়াল হয়েছে, ফাঁসি হয়েছে। আমাদের আমাদের শেখ মুজিবুর রহমানের যে ফ্যামিলির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডেও কিন্তু এই বিচার কিন্তু শুরু হয়েছে 96-এ, এটা ইনভেস্টিগেশন হয়েছে, ট্রায়াল আমরা হয়েছে, আপনার ফাঁসি হয়েছে। বক্তব্য পরিষ্কারভাবে পেয়েছি এবং দর্শকরা নিশ্চয়ই এ থেকে উপকৃত হবেন, স্পেশালি যারা গণতন্ত্রের জন্য লড়ছেন, যাদের উপর নির্যাতন চলছে, যাদের উপরকে সরকার দমন নিপীড়ন চালাচ্ছে, তারা অবশ্যই এই কথাগুলো শুনবেন এবং ভবিষ্যতে এগুলোর প্রতিকার গ্রহণ করবার জন্য প্রয়োজনীয় প্রমাণ এবং সাক্ষ্যাদি রাখবেন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি পুলিশের কথা বলেছেন, র্যাবের কথা, আনসারের কথা, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো গ্রহণ করা যাবে, যেহেতু সরাসরি তারা এই বিষয়গুলোর সাথে জড়িত। কিন্তু এর পাশে কিন্তু অনেকেই আছে যারা কুশীলব। অর্থাৎ দেখুন, একজন রাজনীতিবিদ হয়তো এখানটাতে উস্কানি দিচ্ছে, আবার একজন ম্যাজিস্ট্রেট কিন্তু ন্যায় বিচারটা করছেন না, পুলিশের হয়েই তাদের মতামতটা দিচ্ছেন, কিংবা সরকারের হয়ে মতামতটা দিচ্ছেন। তাহলে এক্ষেত্রে কাদের বিরুদ্ধে ভবিষ্যতে প্রতিকার পাওয়া যেতে পারে? কোন কোন গোষ্ঠীর বিরুদ্ধে? এটা কি শুধু পুলিশ র্যাবই তা অভিযুক্ত হবে, তাদের বিরুদ্ধে প্রতিকার পাওয়া যাবে, নাকি অন্যদের ক্ষেত্রেও এটা সম্ভব? এই আমাদের যে এক্সিস্টিং আইন আছে সবার বিরুদ্ধে প্রতিকার পাওয়া সম্ভব। যে ব্যক্তি গায়েবী মামলা হচ্ছে, যে মামলা হয়ই নাই, কিন্তু সে সমস্ত মামলার বাদী হচ্ছে কিন্তু পুলিশের সাব ইন্সপেক্টর বা এএসআই, এবং এইটা যখন পরবর্তীতে এটা মিথ্যা প্রমাণিত হবে, তখন কিন্তু আমাদের দণ্ডবিধি 211 ধারায় তার বিরুদ্ধে কিন্তু সাজা হবে, ফৌজদারি মামলা পাবে, সাজা হবে। এবং সেই সাজা কিন্তু কমপক্ষে 7 বছরের সাজা আছে। এবং আপনি যদি এমন মিথ্যা মামলা দেন যে মিথ্যা মামলায় আপনার মৃত্যুদণ্ড হতে পারতো, তাহলে কিন্তু যে ব্যক্তি এই মিথ্যা মামলাটা রুজু করলেন, যিনি বাদী, পুলিশের সাব ইন্সপেক্টর বা এএসআই, তার কিন্তু একই অপরাধে তিনি অভিযুক্ত হবেন, এবং তারও কিন্তু এই এই হত্যা মামলায় বা মৃত্যুদণ্ড প্রাপ্ত যে অভিযোগ, তারও কিন্তু মৃত্যুদণ্ড হতে পারে। এখন আসেন সাক্ষীর ক্ষেত্রে। সাক্ষীর ক্ষেত্রেও কিন্তু একই বলা হচ্ছে, যদি আপনি ফ্যাব্রিকেটেড সাক্ষী দেন, আপনি ভুয়া সাক্ষী দেন, মানে ভুয়া মামলা, মানে গায়েবী মামলা, মানে আপনাকে তো ভুয়া সাক্ষী আপনাকে বানাতে হবে। আপনি ওই যে মিথ্যা সাক্ষ্য বানাবেন, সেটার ক্ষেত্রে কিন্তু আপনার দণ্ডবিধি 193, 94, 95-তে আপনাকে কিন্তু সাজার কথা বলা আছে 2 থেকে 7 বছর। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে, আপনি যাকে মিথ্যা সাক্ষ্য সাজিয়ে যাকে আপনি মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করছেন বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার চেষ্টা করছেন, এটা পরবর্তীতে ওই যিনি এই মিথ্যা সাক্ষ্য দিলেন, মিথ্যা ফেব্রিকেটেড ডকুমেন্ট তৈরি করলেন, এই তখন তার মৃত্যুদণ্ড হবে। এখন আসেন আপনি কুশীলবের ক্ষেত্রে। কুশীলব বলতে আমাদের আমাদের পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে যারা সুপারভাইজিং অফিসার থাকে, সুপারভাইজিং অফিসার হচ্ছে পুলিশের ধরেন এসপি বা ডেপুটি কমিশনার বা লেফটেন্যান্ট কর্নেল,
এবং এই লায়াবিলিটিটা কিন্তু ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পর্যন্ত যাবে, বা ডাইরেক্টর জেনারেল র্যাব পর্যন্ত যাবে। কারণ আমাদের পিআরবি 189 এবং সিআরপিসি 551, এখানে কিন্তু সুপ্রিয়ার রেসপন্সিবিলিটির কথা বলা আছে। তারা কিন্তু সুপারভাইজিং অফিসার, এবং তারা কিন্তু ইনডাইরেক্টলি রেসপন্সিবল। আপনাকে আপনার মাধ্যমে একটু জনগণকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আমাদের দেশে হয়তো ডেমোক্রেসি নাই। আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়ায় যদি কোনো একটা রেলগাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে যদি 50 জন লোক মারা যায়, তাহলে কিন্তু রেলমন্ত্রী পদত্যাগ করে। কেন পদত্যাগ করে? এটা হলো রেলমন্ত্রীর সুপ্রিয়ার রেসপন্সিবিলিটি, ভাইকারিয়াস বাংলাদেশের লায়াবিলিটি। রেল লাইনে যখন দুর্ঘটনা ঘটে তখন বাংলাদেশের রেলমন্ত্রী বলে হচ্ছে আমি কি ট্রেন চালাই? তাহলে পরিস্থিতিটা আসলে ডিফারেন্ট। আপনি যেটি বলছিলেন, আমি একটু সম্পূরক একটা প্রশ্ন করি, আপনার উত্তর দিতে সুবিধে হবে। সেটা হচ্ছে, এই যে রিসেন্টলি আমরা দেখেছি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, যিনি বেশ কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছেন, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। পুলিশ বলছে যে এটা ভুল ক্রমে হয়ে গেছে। এখন ভুল ক্রমে হয়ে গেছে এই অজুহাতটা কি ভবিষ্যতে প্রতিকারের জন্যে, প্রতিকারের বিরুদ্ধে কাজ করবে? অবশ্যই করবে। আমি তো আপনাকে বললাম, যিনি মামলার বাদী হয়েছেন তার বিরুদ্ধে 211-তে তো মামলা হবে, দণ্ডবিধি 211। এবং যিনি না, আমি বলছি যে তারা যখন বলছে যে এটা ভুল ক্রমে হয়ে গেছে, এই বিষয়টা কি তারা ডিফেন্সটা পাবে কিনা? ভুল করে যদি হয়ে থাকে, তাহলে তারা এটা মিডিয়াতে বলুক, তারা তারা বিবৃতি দিক, এবং যিনি মারা গিয়েছেন তার আত্মীয় স্বজনের কাছে মাপ চাক, ওপেনলি মাপ চাক। তাকে তো ওপেনলি মাপ চেতে হবে। আর এরকম অ্যাডভোকেট সানাউল্লাহ ছাড়াও কিন্তু অনেক লোক মারা গেছে, অনেক লোক বিদেশে আছে, তাদের জি, বিরুদ্ধে কিন্তু মামলা হচ্ছে। সেই এই সেটা তো মামলাগুলো নিঃসন্দেহে হচ্ছে। তো আমরা জাস্ট উদাহরণ হিসেবে একটি টেনে আনলাম। বাইসুর রহমান, একটা বিষয় আপনি যেটি এনেছেন, সুপার যে আপনার রেসপন্সিবিলিটি, ঠিক আছে, সেই জায়গাটাতে একটু কথা আছে। সেটা হচ্ছে যে অবভিয়াসলি যারা মাঠে গুলি করছে, নির্যাতন করছে কিংবা গুম করছে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে অনেক সময় রেফারেন্স নিয়ে আসা হয়, বলা হয় যে ওপরের আদেশ আছে। তো ওই ওপরের আদেশে আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো। ডয়েচে ভেলে এবং আপনার নেত্র নিউজ একটা ডকুমেন্টারি করেছিল, যেখানটাতে তারা র্যাবের কর্মকর্তারা কিভাবে গুম করে খুন করে এই বিষয়টা তুলে এনেছে। সেখানে আপনার বর্তমানে কর্মরত দুজন র্যাব অফিসার সাক্ষ্য দিয়েছে যে এটা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর নলেজের বাইরে কিংবা তাদের নির্দেশের বাইরে ঘটতে পারে না। আমি সুনির্দিষ্টভাবে আপনার কাছ থেকে জানতে চাইব, এক্ষেত্রে যিনি সরকার প্রধান এবং যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান, তাদের দায় দায়িত্ব কতটুকু এবং ভবিষ্যতে আমরা তাদের বিরুদ্ধে কতটুকু প্রতিকার পেতে পারি। আপনি এই বিষয়টি আমাদেরকে বিস্তারিত বলবেন, আমাদের দর্শক এবং গণতন্ত্রকামী মানুষ যারা আন্দোলন করছে তাদের জন্য খুব প্রয়োজন। এই আপনি আপনি যেটা বললেন, এটা আমাদের দণ্ডবিধি 34 এবং 109-এ ক্লিয়ারলি বলা আছে। 109 হচ্ছে অ্যাবেটমেন্ট ব্যবস্থা, এবং দণ্ডবিধি 34-এ যেটা বলা হচ্ছে সেটা হলো যে কোন একটি অপরাধ আপনি অন গ্রাউন্ড নাই, কিন্তু আপনার ইন্ধনে, আপনার হুকুমে, আপনার ইশারায় এই কাজটি হয়েছে, এবং এটাতে যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে যিনি মৃত্যুদণ্ড হয়েছে, যদি কারো মৃত্যু হয়, তাহলে যিনি অন গ্রাউন্ড তাকে মার্ডার করলেন, আপনি হয়তো ভাবছেন যে শুধু উনার উনার মৃত্যুদণ্ড হবে। না, যদি এটা প্রমাণিত হয় যে এটা হোম মিনিস্টারের ইন্ধনে হয়েছে, বা প্রধানমন্ত্রী ইন্ধনে হয়েছে, বা প্রধানমন্ত্রী বা হোম মিনিস্টারের উস্কানিতে হয়েছে, তাহলে এখানে দণ্ডবিধি 34-এ বলে কমন ইন্টেনশন। কমন ইন্টেনশনে যদি আপনার 6 জন লোক থাকে বা 10 জন লোক থাকে, তাহলে একজনের যে সাজা হবে, একজনের মৃত্যুদণ্ড হলেও 10 জনের মৃত্যু হতে পারে। আপনার মাধ্যমে আমি আমি একটু জনগণকে আশ্বস্ত করতে চাই, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো, জুলফিকার আলী ভুট্টোর কেন ফাঁসি হয়েছিল? জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি হয়েছিল, তার পলিটিক্যাল অপোনেন্ট ছিল আহমেদ কাশোয়ারি। আহমেদ কাশোয়ারি ছিল তার পলিটিক্যাল অপোনেন্ট, এবং সে অ্যাসাসিনেটেড হয়েছিল। এবং অ্যাসাসিনেটেডে জুলফিকার আলী ভুট্টোর ইনভলভমেন্ট পাওয়া গিয়েছিল। কিন্তু জুলফিকার আলী ভুট্টো কিন্তু তাকে অন গ্রাউন্ড যে হত্যা করে নাই, বাট ইনভেস্টিগেশনে জুলফিকার আলী ভুট্টোর ইনভলভমেন্ট পাওয়া গিয়েছিল। পরবর্তীতে এটা তার বিরুদ্ধে মামলা হয়, ইনভেস্টিগেশন হয়, চার্জশিট হয়, ট্রায়াল হয়, এবং তার ফাঁসির আদেশ হয়। এবং 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 জেনারেল জিয়াউল হক আসার পরে তার কিন্তু ফাঁসি কার্যকর হয়েছে। তো এটা দিয়ে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি অ্যাবসলিউটলি। কারোর তো ইন্ধনে বা সেক্ষেত্রে, কারোর প্ল্যানে, জি, যদি কারোর সেক্ষেত্রে ইন্ধনে বা আপনার প্ল্যানে। আপনার বক্তব্য খুব পরিষ্কার, আপনার বক্তব্য পরিষ্কার। সরকার প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী কেউ দায় এড়াতে পারবে না। এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে দুজন কর্মরত র্যাব কর্মকর্তার সাক্ষ্য এখন আছে, ভবিষ্যতে যদি আমরা তাদের এক্সিস্টেন্সটা
আমরা জানতে পারি এবং তারা যদি আদালতে সাক্ষ্য দেন, তাহলে কি আপনি মনে করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এই বিষয়টাতে কার্যকরভাবে ফেঁসে যাবেন এবং তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে এই সাক্ষ্যের ভিত্তিতে? জি, এটা তো আপনাকে বললাম, এভিডেন্স একটা 65B, 67A এবং 73B, এখান থেকে স্পষ্ট করে বলা আছে যে আপনার ডিজিটাল এভিডেন্স অ্যাডমিসিবল। এখন সে তো এটা ডিনাই করে না, কিন্তু পরবর্তীতে যদি এটা ইনভেস্টিগেশন হওয়ার পরে যদি সত্যি সত্যি যদি হোম হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের যদি ইনভলভমেন্ট পাওয়া যায়, তাহলে তারাও আইনের আওতায় আসবে এবং তাদেরও সাজা হতে পারে। নিঃসন্দেহে। ব্যারিস্টার রহমান, আপনার কাছ থেকে আমরা যারা গুম খুন অপরাধের সাথে জড়িত, সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, স্পেশালি বিরোধী দলের আন্দোলনকে নির্মমভাবে দমনের জন্য তাদের বিষয়ে শুনতে পেলাম। জনগণের জন্য, বিশেষ করে যারা গণতান্ত্রিক আন্দোলনে এই মুহূর্তে অংশগ্রহণ করছেন, তাদের জন্য এটা একটা সুখবর যে কোনো কিছুই কিন্তু আনডান হবে না, কোনো কিছুই কিন্তু এভাবে চলে যাবে না। প্রত্যেকেই কিন্তু শাস্তির মুখোমুখি হতে হবে, জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। তো এখন আপনার কাছ থেকে সর্বশেষ প্রশ্নটি করবো হচ্ছে আন্দোলন সম্পর্কে। তো চূড়ান্ত আন্দোলন তো চলছে, জনগণ এতে সম্পৃক্ত হচ্ছে এবং আমরা আশা করছি যে আপনার এটার একটা ফলাফল আসবে। তো এই মুহূর্তে যে আন্দোলনটা চলছে, জনাব তারেক রহমান যে আন্দোলনের ডাক দিয়েছেন, বিএনপির নেতৃত্বে অন্যান্য সমমনা দলগুলো যেভাবে মাঠে আছে, তাতে দেশনায়ক তারেক রহমানের যে আহ্বান, টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ ফিরে লও বাংলাদেশ, এই বাংলাদেশ ফিরে পাওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী এবং কতটুকু দ্রুততম সময়ের ভেতরে আমরা এটা পাবো, আশা করি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আপনার কতদিন যে আপনার সাথে টক শো করেছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আন্দোলনরত বা গণতান্ত্রিক আমি যে মানুষজন, মানুষগণ, এদের তো খুব একটা ভাবার দরকার নাই। এইটা যদি আগামী 1 মাস বা 2 মাসে যদি হাজার হাজার মামলাও হয়, এটা ক্ষমতার পরিবর্তন হলে, আপনাকে আমি বলেছি ফৌজদারি কার্যবিধি 494, সরকার প্রধান সরকার প্রধান যিনি থাকবে, উনি 1 ঘন্টায় কিন্তু সমস্ত মামলা প্রত্যাহার করে নেবেন। কারণ এটা কিন্তু আপনার আওয়ামী লীগ যখন 2008-এ পাওয়ার এসেছিল, 2009-এ কিন্তু ওনারা একইভাবে 9,000 মামলা কিন্তু রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে দিচ্ছিল। সেখানে অভিযোগ আছে ওই সমস্ত অভিযুক্তরা অনেকে কিন্তু আহ, ধর্ষণ এবং হত্যা মামলার সাথেও কিন্তু জড়িত ছিল। আর এইখানে তো তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছে এবং তাদের মামলাগুলো সব কিন্তু পলিটিক্যালি বায়াসড। তো তাহলে সেই ক্ষেত্রে এই মামলাগুলো প্রত্যাহার করতে কোনো অসুবিধা নাই। আরেকটা হচ্ছে যে যদি ইতোমধ্যে যদি কারোর কনভিকশন হয়েও থাকে, তাহলেও কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধি 401 এবং 402 কিন্তু সরকার প্রধান চাইলে ওটা মাফ করে দিতে পারবে। প্লাস আমাদের সংবিধানের আর্টিকেল 49-এ মহামান্য রাষ্ট্রপতিও কিন্তু মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকেও সরকার প্রধানের সুপারিশ ক্রমে মাফ করে দিতে পারবেন। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে আন্দোলনরত বা গণতন্ত্রকামী মানুষের এই আন্দোলনের ভবিষ্যৎ কি, আমি তো মনে করি যে যে এটা ভবিষ্যৎ খুব আমরা অত্যাশাব্যস্ত। বাংলাদেশ ফেরত পাবো কিনা? যে আমি আমি মনে করি যে বাংলাদেশ আপনি ফেরত পাবেন, গণতন্ত্র ফেরত পাবেন। কারণ পুলিশ যে অতি বাড়াবাড়ি হয়ে, পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যে বাড়াবাড়ি হয়ে যে এই কাজগুলো করছে, আপনাকে আমি একটি স্ট্যাটিস্টিক্স দিই। এই মুহূর্তে বাংলাদেশের জেলখানার ক্যাপাসিটি হলো 42,000, 42,000। এই মুহূর্তে অভিযুক্ত এবং কয়েদি আছে 1,26,000, তার মানে 3 গুণ, 3 গুণ। আপনি যদি হিসাব করেন যে আমাদের আমাদের এই মুহূর্তে ইউনিয়ন আছে প্রায় 4,500, প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু 10টি করে ওয়ার্ড আছে। তা আপনি যদি 10টি করে ওয়ার্ড ধরেন, তাহলে প্রায় 4,500, 4,500 প্লাস 10 কত আসে? 50,000, 50,000 ওয়ার্ড। আপনারা দেখেন বিএনপির কিন্তু 50,000, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু কমিটি আছে। তো প্রত্যেকটা কমিটিতে কিন্তু 10 জন করে লোক আছে, 10 জন লোক মানে 10 জন নেতা। তা 10 জন যদি নেতা থাকে, তাহলে আহ, তাহলে 50,000 ইন্টু 10, 5 লক্ষ নেতা আছে। এর সাথে যদি আপনি অঙ্গ সংগঠন গুলো যদি ধরেন, যুব দল, ছাত্র দল, কৃষক দল, মৎস্য দল, আবার আবার যেগুলো ঢাকাতে আছে, যে মহানগর দল যেগুলো আছে, এগুলো মিললেও কিন্তু আরো 5 লক্ষ আসে। তাহলে 5 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ। সাথে যদি আপনি জামাত অ্যাড করেন, জামাতের কিন্তু 10 লক্ষ নেতা আছে। এবং জামাত কিন্তু মানে অর্গানাইজেশনালি কিন্তু তারা ভেরি স্ট্রং। তাহলে ওই 10 লাখ আর এই 10 লাখ, 20 লাখ যদি যদি বলে যে আমাদের গণতন্ত্র না আসা পর্যন্ত আমরা সবাই জেলে যাব,
পুলিশ এদেরকে আটক করে কি পুলিশ কি বাসায় নিয়ে যাবে? পুলিশকে এদেরকে আটক করে কি হোম মিনিস্টার মহোদয়ের কি বাসায় নিয়ে যাবে? এদেরকে আটক করে কি গণভবনে থাকতে দিবে? তাহলে আপনার এই 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 5 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ লোক আপনি রাখবেন কোথায়? তো এই আলটিমেটলি যদি আপনার সাধারণ জনগণও যদি না আসে, আর যদি সাধারণ জনগণের সাথে অ্যাড হয়, তাহলে 10 লাখ 10 লাখ 20 লাখ লোক আপনি আপনি জেলে কোথায় রাখবেন? কার বাসায় রাখবেন? হোম মিনিস্টারের বাসায় রাখবেন নাকি গণভবনে রাখবেন? আপনার তো জেলখানায় রাখতে হবে, কিন্তু আপনি আলটিমেটলি রাখতে পারবেন। তো আমার যেটা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এই জি। গণতন্ত্র ফিরে আসবে এবং এই আন্দোলন গণতান্ত্রিক আমি যারা আন্দোলনরত আছে তাদের সফলতা আসবে খুব অচিরে, ইনশাল্লাহ। বাইশে রহমান, আপনি শুধু আশাবাদী ব্যক্ত করেননি, আপনি গণিতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন কেন আন্দোলন সফল হবে, কিভাবে আমরা বাংলাদেশ ফেরত পাবো। অবশ্যই যে হিসেব দিয়েছেন তার চেয়ে অনেক বেশি নেতাকর্মী, লক্ষ লক্ষ, অন্তত 30 40 50 লক্ষ নেতাকর্মী শুধু বিএনপির রাস্তায় নামার জন্য অপেক্ষা করছে, রাস্তায় অলরেডি নেমেছে। সুতরাং আমাদের বাংলাদেশ ফেরত পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করি না যে খুব বেশি দেরি হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে আবার সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতেও আপনাকে আমাদের সাথে পাবো, এমন চমৎকার সব গাণিতিক ব্যাখ্যা, আইনি ব্যাখ্যা এবং আপনার যে আশাবাদ, আপনার যে দৃঢ়তা, সেটা আমাদের জনগণের সাথে আপনি শেয়ার করতে পারবেন। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রহমান আজকে উপস্থিত হওয়ার জন্য। জি, ব্যারিস্টার আবু সায়েম, আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ, এবং আমাকে যারা শুনেছেন এবং পরবর্তীতে যারা শুনবেন সবাইকে ধন্যবাদ, এবং আপনাদের আন্দোলন সফল হোক। আপনাদের বলতে আমাদের সবারই 18 কোটি জনগণের আন্দোলন সার্থক হোক, এই কামনা করে, এই প্রত্যাশা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। প্রিয় আসসালাম। দর্শক, আপনারা অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন। দেশ নায়ক তারেক রহমান টেক ব্যাক বাংলাদেশ আহ্বান জানিয়েছেন, অর্থাৎ ফিরে লও বাংলাদেশ। সেটার জন্য চূড়ান্ত আন্দোলন চলছে, মাঠে রক্ত ঝরছে। ইনশাল্লাহ অচিরেই আমরা এই বাংলাদেশ ফেরত পাবো। অনেক কিছুর মাঝে সেই বাংলাদেশ ফেরত পাবো যেই বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি বাহিনী, পেটোয়া বাহিনী গুম খুন নির্যাতনের সাথে নিযুক্ত থাকবে না, তারা সাধারণ মানুষের উপর অত্যাচার চালাবে না, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারবে নির্ভয়ে এবং কোন রকম দমন নীতির ভয় না পেয়ে। সেই বাংলাদেশের অপেক্ষা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।